বুঝি না, ভালো করে বুঝি না একটু। তাহলে প্রকৃতি এবং কি বলতো প্রত্যয়, খুব ভালো করে বুঝবা কিন্তু এবার। হ্যাঁ, প্রকৃতি ও প্রত্যয় একটা শব্দের যে মূল অংশ, সেই মূল অংশটার নাম হচ্ছে প্রকৃতি। কি নাম? প্রকৃতি। একটা শব্দের মূল অংশের নাম হচ্ছে প্রকৃতি। যেমন দেখো যে এখানে বাবুয়ানি আছে, কি আছে? তাহলে এটা মূল শব্দ হচ্ছে বাবু, এটা যদি আমরা ভাঙাই তাহলে বাবুয়ানি, বাবু যোগ আনি, হয় কিনা? তাহলে এইখানকার যে মূল শব্দ বাবুয়ানি সেটা হচ্ছে বাবু। এরকম করে অসংখ্য শব্দ আছে যে শব্দগুলো একটা মূল অংশ খুঁজে পাওয়া যায়। তাহলে এখানকার মূল শব্দ হচ্ছে কি বাবা? বাবু। এই বাবুটার নাম হচ্ছে প্রকৃতি। কথা বুঝছো? এবার দেখো দোলনা, দুল যোগ অনা, দোলনা আছে কিনা? দুল যোগ অনা, দোলনা। তাহলে এই যে দুলটা হচ্ছে আমাদের মূল শব্দ। তাহলে এই মূল শব্দ এটার নাম হচ্ছে প্রকৃতি। না ক্রিয়া তো না, প্রকৃতি, এটা পরের কথা, এটা প্রকৃতি। তাহলে অনুরূপ ভাবে বোমা, বোমা যোগ আরু, গোট বোমারু, বোমারু, আচ্ছা দিলাম আরু, বোমা যোগ আরু, বোমারু। তাহলে বোমাটা হচ্ছে আমাদের মূল শব্দ। কোথায় কি বুঝছো? তাহলে এখানে কি হবে? সে যোগ অন, সে যোগ অন, শয়ন। তাহলে সেটা হচ্ছে আমাদের মূল শব্দ। বস যোগ তব্য, বস, আমি এগুলো পরে দিচ্ছি, যোগ তব্য, বক্তব্য। তার বসটা হচ্ছে আমাদের মূল শব্দ। কোথায় বুঝছো? তাহলে এখানকার প্রকৃতিটাকে বোঝা গেছে। প্রকৃতি হচ্ছে কি? একটা শব্দের মূল অংশ। একটা শব্দ কি? মূল অংশ। তাহলে এখানে মূল অংশ কি? বাবু, দুল, বোমা, সে, বস, এরকম করে অসংখ্য শব্দ আছে যে শব্দগুলোর মধ্যে একটা কে ওয়ার্ড বা মূল শব্দটা খুঁজে পাবা। সেই মূল শব্দের নাম হচ্ছে প্রকৃতি। কথা বুঝছো? আর এই প্রকৃতির সাথে যেটা যুক্ত থাকে সেটার নাম হচ্ছে প্রত্যয়। সেটার নাম কি? প্রত্যয়। তাহলে এই প্রকৃতির সাথে কি আনি আছে না? বাবুর সাথে আনি আছে না? তাই এটার নাম হচ্ছে প্রত্যয়। এটার নাম কি? প্রত্যয়। এখানে দুলের সাথে অনা আছে না? প্রত্যয়। বোমার সাথে আরু আছে না? প্রত্যয়। শের সাথে অন আছে না? প্রত্যয়। এটার নাম কি? কোথায় কি ক্লিয়ার? যে প্রকৃতির সাথে যেটা যুক্ত থাকবে সেটার নাম হচ্ছে প্রত্যয়। সেটার নাম কি? তাহলে আমরা প্রকৃতি আর প্রত্যয় বুঝতে পারছি, তাই না? আচ্ছা, এবার দেখো এই প্রকৃতি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা ক্রিয়া প্রকৃতি, একটা নাম প্রকৃতি। একটা ক্রিয়া প্রকৃতি, একটা নাম প্রকৃতি। আচ্ছা, এটা পড়ার আগে, ক্রিয়া প্রকৃতি পড়ার আগে আমরা নাম প্রকৃতিটা একটু পড়ে নিই। যদি কোনো প্রকৃতির সাহায্যে কোনো অর্থ বোঝায়, কোনো যদি একটা অর্থ বোঝায়, যে প্রকৃতির সাহায্যে কোনো একটা অর্থ বোঝাবে সেই প্রকৃতির নাম হচ্ছে নাম প্রকৃতি। আচ্ছা দেখো তো, এখানে দুল দ্বারা কি কোনো অর্থ বোঝায়? এই দুল কিন্তু ওই দুল না বাবা, যেটা কানত পড়ে, ওই দুল কিন্তু না। হয়তো বা এই দুল নামে আমরা বলি দুল, অন্য কোথাও আরেকটা নাম আছে। তাহলে এই যেটা ইউনিভার্সাল সেটা জানতে হবে। তাহলে এই দুলের কোনো অর্থ নাই। আচ্ছা, এখানে এই বাবুর কিন্তু অর্থ আছে। বাবু অর্থ আছে না? তাই এই বাবুটার নাম হচ্ছে নাম প্রকৃতি। কথা বুঝছো? বোমার কিন্তু অর্থ আছে। এই সেই বোমা যে বোমা ওপেনহেইমার আবিষ্কার করছে সর্বপ্রথম, তাই না? তাহলে এই বোমা, তাহলে এই বোমাটা হচ্ছে নাম। সের কোনো অর্থ আছে? তাই এটা নাম প্রকৃতি নয়। বস, এটা কোনো অর্থ আছে? এটাও নাম প্রকৃতি নয়। কথা বুঝছো? যদি কোনো প্রকৃতির সাহায্যে কোনো অর্থ বোঝায় সুস্পষ্ট ভাবে, তাহলে সেটা হচ্ছে আমাদের নাম প্রকৃতি। আর যদি কোনো অর্থ না বোঝায় তাহলে ওটা ক্রিয়া প্রকৃতির দিকে চলে যাচ্ছে। তাহলে দেখো এখন ক্রিয়া প্রকৃতিটা কি? আচ্ছা, নাম প্রকৃতির সাথে তার যে প্রত্যয়টা ওটা একটু দেখে নিই। নাম প্রকৃতির সাথে তো একটা প্রত্যয় আছে নাকি? প্রকৃতির সাথে তো একটা প্রত্যয় আছে। তাহলে নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কি প্রত্যয়? তাহলে এটা বাবু না? বাবুটা নাম প্রকৃতি না? তাহলে আনিটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কোথায় বুঝছো? এখানে বোমা না? আরুটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কোনো সমস্যা আছে বাবা? এখানে আর তো তদ্ধিত প্রত্যয় পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে শুধু 5টা মাত্র ওয়ার্ড দেওয়া আছে। এরকম করি 5000 ওয়ার্ডও থাকতে পারে, সেখান থেকে তোমাদেরকে নির্বাচন করতে হবে, তাই না? তাহলে এখানে কি আছে? আরু। তাহলে এই বোমার সাথে আরু যুক্ত হয়েছে। তো বোমাটা তো নাম প্রকৃতি। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। একেবারে সহজ কথা। এক কথা বুঝছেন তো? আচ্ছা, তাহলে এই যে নাম প্রকৃতি, নাম প্রকৃতি আর একটা নাম আছে, সেটার নাম কি? প্রাতিপদিক। কি নাম? নাম প্রকৃতি। নাম প্রকৃতি যেটা আমরা বলি নাম প্রকৃতি, এটা একটা নাম আছে কি বাবা? প্রাতিপদিক। প্রাতিপদিক। নাম প্রকৃতি একটা নাম হচ্ছে প্রাতিপদিক। এটা খেয়াল রাখবে একটু, খুব আসে পরীক্ষা। কথা বুঝছো? নাম প্রকৃতি একটা নাম হচ্ছে প্রাতিপদিক। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, এবার আমরা দেখবো ক্রিয়া প্রকৃতি। যদি কোনো প্রকৃতি দ্বারা কোনো কাজ বোঝায়, কোনো কাজ বোঝায়, তাহলে সেটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি। যেমন এখানে আমি দিচ্ছি চলন্ত, এটাতে স্পষ্ট হবে চলন্ত। তাহলে কি হবে বাবা? চল যোগ অন্ত। এই যে চলা, এটা তো ভাব। তাহলে এই চলটা হচ্ছে কি? ভাব ক্রিয়া না?
তাহলে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটা হচ্ছে কৃত প্রত্যয়। কি প্রত্যয়? কৃত প্রত্যয়। কোথায় কি বুঝছো? আর ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে কৃদন্তমূল। কি নাম? কৃদন্তমূল। কোথায় কি বুঝছো? ক্রিয়া প্রকৃতির আরেকটা নাম হচ্ছে কৃদন্তমূল। কি নাম? কৃদন্তমূল। খেয়াল রাখতে হবে কিন্তু, যেমন এখানে প্রাতিপদিক আমরা পড়লাম, তখন এটা হচ্ছে কৃদন্তমূল। কি মূল? কৃদন্তমূল। খেয়াল রাখতে হবে। আচ্ছা দেখো, তাহলে যদি আমাদের প্রকৃতি দ্বারা কাজ বোঝায় তাহলে সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর একটা টেকনিক হচ্ছে কি, যদি প্রকৃতির কোনো অর্থই না থাকে, যদি আমরা সহজে সেটাকে ভাঙাইতে না পারি, মানে একটা ওয়ার্ডকে সহজে ভাঙাইতে পারতেছি না, তাহলে মনে করতে হবে সেখানে ক্রিয়া প্রকৃতি আছে। ক্রিয়া প্রকৃতি আচ্ছা। আচ্ছা দেখো তো, এই বস, বসের কি কোনো অর্থ আছে? এই বস মানে তো ওই বস নয়, এই বস তো নয়, বড় বস হচ্ছে ওই বস তো নয়, এই বসের কোনো অর্থ নাই। অতএব এইটা হচ্ছে আমাদের ক্রিয়া প্রকৃতি। আর এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত সাথে কৃত প্রত্যয়, সের কোনো অর্থ আছে বাবা? সে, এই সের অর্থ আছে, সে সর্বনাম, এই সের অর্থ আছে, কিন্তু এই সের তো কোনো অর্থ নেই। তাহলে এইটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। কোথায় বুঝছো? এই যে দুল দ্বারা দোলাদুলি বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে কাজ বুঝাচ্ছে, ক্রিয়া বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। কোথায় বুঝছো? আর এই ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে সেই প্রত্যয়ের নাম হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় সেটা হচ্ছে কৃত প্রত্যয়। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? নাই। এবার দেখো, এবার ক্রিয়া প্রকৃতির কিছু রূপ আছে, মানে বেশ কয়েকটা সাজের। এটা দেখো, ক্রিয়া প্রকৃতি সাজে, এদিকে তো ভাই ভালো কথা। ক্রিয়া প্রকৃতি কি তুই সাজাইতে হয়, যেমন এই চিহ্ন সাহায্যে সাজাইতে হয়। এই চিহ্নটার নাম হচ্ছে ধাতু চিহ্ন। এই চিহ্ন আবার মাঝে মধ্যে হর্ষ চিহ্ন দিতে হয়। কি চিহ্ন দিতে হয়? হর্ষ চিহ্ন। এখন কোথাও হচ্ছে কি, আমরা কোথায় এই ধাতু চিহ্ন দেবো আর কোথাও হর্ষ চিহ্ন দেবো। এই দেখো, তাহলে ধাতু চিহ্ন ক্রিয়া প্রকৃতি হলেই সেখানে ধাতু চিহ্ন দিতে হবে। যেমন আমরা বক্তব্য পড়ছি না, বক্তব্য পড়ছি কিনা, তাহলে এখানে কি হচ্ছে? বস যোগ তব্য, তাহলে এইখানে ধাতু চিহ্ন দেওয়াই লাগবে, যেহেতু এটা ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি হইলে ধাতু চিহ্ন দিতেই হবে। কথা বুঝছো? এখন হর্ষ চিহ্নের ব্যাপার, হর্ষ চিহ্ন কোথায় দিব? হর্ষ চিহ্ন হচ্ছে কি, যদি আমাদের ক্রিয়া প্রকৃতি ছাড়া কোথাও তোমরা হর্ষ চিহ্ন দিবা না। যদি প্রকৃতি হয় ক্রিয়া প্রকৃতি এবং ওই ক্রিয়া প্রকৃতির সাথে যদি কোনো কার যুক্ত না থাকে, কার কয়টা? 10টা। কয়টা? 10টা। কার যদি যুক্ত না থাকে তাহলে সেখানে আমরা হর্ষ চিহ্ন দিব। বুঝছো? কিন্তু এটা তো তোমরা জানো, কি জানো, যে হর্ষ চিহ্ন কখনো শব্দের শুরুতে বসে না, হর্ষ চিহ্ন হয় শব্দের পরে লেটারগুলোতে বসে। কথা বুঝছো? তাহলে যদি কোনো কার যুক্ত না থাকে, যেমন এখানে বস, এখানে তো আর হর্ষ চিহ্ন হয় না, তাহলে হর্ষ চিহ্ন হওয়ার কথা এখানে, কিন্তু এখানে কি বসা যাবে? যাবে। কারণ ছয়ের সাথে আকার নাই, রস্বইকার নাই, দীর্ঘইকার নাই, উঁচুকার নাই, আছে কোনো কার নেই, তাহলে এখানে বসা বস, বস যোগ তব্য। কথা বুঝছো তো? এই হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আমাদের আজকে বেসিক ক্লাস। ঠিক আছে?